মানুষের এই আস্থা, মানুষের এই বিশ্বাস অর্জন করতে করতে কিন্তু অনেক সময় লেগেছে আমাদের। আমাদেরকে বহু ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে যেতে হয়েছে মানুষের এই আস্থা বিশ্বাস অর্জন করার জন্য। আমাদের বহু নেতাকর্মী অত্যাচার নির্যাতন জুলুমের শিকার হয়েছেন। আমাদের বহু নেতাকর্মী শহীদ হয়েছে। আমাদের বহু নেতাকর্মী পঙ্গু হয়েছে, অন্ধ হয়েছে। কিন্তু তার বিনিময়ে আজ আমরা এই মানুষের আস্থা বিশ্বাস অর্জন করেছি যে পারলে বিএনপি করবে। বিএনপি মিছিল করলে শত হাজারো মানুষ আসে, বিএনপি জনসভা করলে হাজারো লক্ষ মানুষ সেই জনসভায় আসে। কেন? ওই যে একটি বিশ্বাস যে হ্যাঁ, এই দলটি কিছু করে। দেশের খাল খনন করে দেশের কৃষকের পানির অভাব বলুন, খাদ্যশস্য উৎপাদন দ্বিগুণ করুন, বিএনপি তো করেছিল। নারীদের জন্য ফ্রি শিক্ষা ব্যবস্থা করে নারীদের শিক্ষার প্রসার বিএনপি তো করেছিল। আজকে অনেক শহরের অনেক অনেক ইন্টেলেকচুয়াল অনেকে বলেন, বিভিন্ন জন বলেন, হ্যাঁ বাংলাদেশের গৌরব করার মতন দুটি বিষয় কি? গার্মেন্টস এক্সপোর্ট, বৈদেশিক মুদ্রা অর্জন, আরেকটি কি? রেমিটেন্স, প্রবাসীদের রেমিটেন্স পাঠানো। বিএনপি তো করেছিল এই দুটি। যেটাই বলুন, দেশের 100 ভাগ ভালো কাজের মধ্যে 70 ভাগ বিএনপি করেছে। কাগজ কলমের হিসাব, কাগজ কলমের হিসাব। সেজন্যই মানুষ আস্থা রাখে বিএনপির উপরে, বিশ্বাস করে বিএনপির। হ্যাঁ, আমাদের লিমিটেশন আছে। আমরা একটি রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন সমস্যা, বিভিন্ন লিমিটেশন আমাদের আছে। ভালো মন্দ সবকিছু আছে। তার ভিতর দিয়ে আমরা চলছি। তার ভিতর দিয়ে আমরা চেষ্টা করছি কিছু করার জন্য, মানুষকে যেই কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্ট বাস্তবায়নের জন্য। এবং আমরা আমাদের আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেটা পূরণ করার জন্য যে আমরা বদ্ধপরিকর। আমরা যে 31 দফায় যেই কথাগুলো বলেছি সেগুলো যে আমরা মিন করি, তার আরেকটি সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমরা দেশের মানুষের কাছে যাচ্ছি, দেশের মানুষের সামনে উপস্থাপন করছি। আমরা শুধু ঢাকায় একটি বড় জায়গায় সুন্দর করে প্রেস কনফারেন্সের মাধ্যমেই 31 দফা ঘোষণা করে চুপচাপ আবার বসে গেছি, তা কিন্তু আমরা করিনি। আমরা সেটি যেমন করেছি, আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, জেলায় জেলায় যাচ্ছি, বিভাগ বিভাগে যাচ্ছি, বিভিন্ন পর্যায়ের মানুষের কাছে যাচ্ছি। আপনারা এই যে মানুষগুলো বসে আছেন, হ্যাঁ, আপনি গলার মধ্যে যে কার্ডটি আপনি ঝুলিয়েছেন, সেই কার্ড প্রমাণ করে আপনি এই দলের একজন সদস্য, এই দলের একজন নেতা। কিন্তু আপনি যখন কার্ডটি খুলে ফেলবেন, আপনি তো সাধারণ মানুষের একজন অংশ, তাই নয় কি? আপনি কি সমাজের ভিতরে বাস করেন না? আপনি এই মানুষের ভিতরে বাস করেন না? আপনার পরিবার আছে না? তাহলে তো তারা তো এই সমাজের অংশ, এই সোসাইটির অংশ, এই দেশেরই অংশ। অর্থাৎ আপনিও একজন জনপ্রতিনিধি হোক অথবা জনগণের অংশই হোক না কেন, জনগণের একজন হন না কেন, আপনিও সেই ব্যক্তি। আপনার মাধ্যমেই আমরা আমাদের 31 দফাকে জনগণের কাছে নিয়ে যেতে চাইছি, জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাইছি। আমরা কিন্তু বসে নেই, আমরা জনগণের কাছে কমিট করেছি, জনগণের কাছে উপস্থাপন করেছি। মহাসচিব সাহেব কিন্তু ওনার বক্তব্যে বলেছেন একটু আগে, আমরা কোন প্রেক্ষাপটে কোন সময়ে এই 31 দফা দিয়েছি। হ্যাঁ, আজ অনেকেই অনেক সংস্কারের কথা বলছেন, আমি কারো সমালোচনা করতে চাই না। কিন্তু একটি পার্থক্য আছে কিন্তু আমাদের সাথে তাদের, আমাদের উপস্থাপন, সংস্কার উপস্থাপন এবং তাদের সংস্কার উপস্থাপনের মধ্যে একটি পার্থক্য আছে। আমরা সংস্কার উপস্থাপন কখন করেছিলাম? শুধু এইবারই না, সংস্কার বিএনপি দেশের সংস্কার শুরু করেছিল শহীদ জিয়ার সময় থেকে। বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, দেশনেত্রী খালেদা জিয়ার সময় প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে সংসদীয় পদ্ধতি, এগুলো তো সংস্কারেরই অংশ। ধারাবাহিকভাবে আমরা সংস্কার করে আসার চেষ্টা করেছি, ধারাবাহিকভাবে আমরা সংস্কার করার উদ্যোগ গ্রহণ করেছি, ধারাবাহিকভাবে আমরা সংস্কার করেছি। সেটি শিক্ষা, সেটি প্রশাসন, সেটি দেশ পরিচালনা, সেটি স্বাস্থ্য, সেটি খাদ্য উৎপাদন, কৃষি, সব ক্ষেত্রে বিএনপি কোনো না কোনোভাবে সংস্কারের অবদান রেখেছে, সংস্কার করেছে বিএনপি। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, আমি নর্মালি আমার অভ্যাসবশত যখন আমি আপনাদের সাথে এরকম মিটিংয়ে থাকি, যখন যে বক্তব্য দেন আমি নামটা লিখি, বক্তব্যের বিষয়বস্তুটা খুব সংক্ষেপে আমি বুঝতে পারি এইভাবে সাইডে লিখি যে আমার যেই সহকর্মীটি বক্তব্য রাখলেন কি বিষয় উনি বললেন। তা আমি অভ্যাস মতন সবগুলো, এই যে 31 দফার যতগুলো আমাদের কর্মশালা হয়েছে সবগুলোতেই তাই করি অভ্যাসবশত।
তো কয়েকদিন আগে আমি আম্মা আসার পরে একদিন আম্মা, আমি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ভাইয়ের স্ত্রী সন্তান, আমরা বসে এমনি পারিবারিকভাবে গল্প করছিলাম, কথা বলছিলাম। একই সাথে টিভি চলছিল। তো টিভিতে বাংলাদেশের এই টক শো গুলো চলছিল। টক শো গুলো দেখছিলাম। আহ, টক শো গুলোতে বিভিন্ন সংস্কার বিষয় নিয়ে আলাপ হচ্ছিল। কি বিষয়ে আলাপ হচ্ছিল? প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, ভারসাম্য তৈরি করা, কে কতবার প্রধানমন্ত্রী হতে পারবে, হতে পারবে না, সংসদের কতটুকু ক্ষমতা, কি পদ্ধতিতে ক্ষমতা হবে, এইরকম আরো বিষয়বস্তু। ঠিক আছে, শুনছিলাম, ভালো কথা, শুনছি। তারপরে পরের দিন, তারপরে আজ, গতকাল, গত পরশু আমার বিভিন্ন জেলার আমাদের ইউনিট, আপনারা যারা আমাদের ইউনিট প্রতিনিধিবৃন্দ আছেন তাদের সাথে আলাপ আলোচনা হচ্ছে 31 দফা নিয়ে। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, খুব আশ্চর্য লাগলো আমার কাছে। আমার যে সকল সহকর্মীবৃন্দ আমাকে প্রশ্ন করেছেন, বিভিন্ন কিছু জানতে চেয়েছেন, আমি আপনাদের সাথে সংযুক্ত হবার আগে চলছিল, সিস্টেমের কারণে দেখতে পাচ্ছিলাম, চলছিল। প্রশিক্ষক বৃন্দ যারা গিয়েছেন তাদের বক্তব্য রাখার পরে আপনারা তাদেরকেও অনেককে অনেক কিছু জিজ্ঞেস করেছেন। 80%, 85% আপনাদের যেই জানার কৌতূহল বা জানার বিষয়গুলো ছিল, সেগুলো ছিল সামাজিক বিষয় নিয়ে, শিক্ষা নিয়ে, কর্মসংস্থান নিয়ে, স্বাস্থ্য নিয়ে, পানি সমস্যা নিয়ে, এনভায়রনমেন্টাল সমস্যা নিয়ে, সামাজিক সমস্যা নিয়ে, এইরকম বিষয়গুলো ছিল, নারীর অধিকার নিয়ে এইরকম সমস্যাগুলো ছিল, এলাকার উন্নয়ন নিয়ে এইরকম বিষয়গুলো আপনারা তুলে ধরেছেন, এরকম বিষয়গুলো বলেছেন। আহ এই যে প্রথমেই বলেছি যে আপনারা যখন অনুষ্ঠানে এসেছেন, আপনারা বিভিন্ন মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, কেউ না কেউ বলেছে ভাই এটা বলো, ওটা বলো, অথবা আপনারা দুদিন আগে কেউ না কেউ দুইজন পাঁচজন মানুষের সাথে বসেছেন, আত্মীয় স্বজনই হোক বা পরিচিত জনই হোক। এটা থেকে আমি বুঝতে পারি যে সাধারণ মানুষের চিন্তা ভাবনাটা কি, সাধারণ মানুষ কোন কোন বিষয়ের পরিবর্তন চাইছে। খুব আশ্চর্য লেগেছে, আমাদের 31 দফার মধ্যে দুটোই আছে। আপনারা যেই সংক্রান্ত বিষয়গুলো জানতে চেয়েছেন সেটিও আমাদের 31 দফায় আছে। টিভি খুললে আলোচনায় বা টক শোতে আমরা যেসব বিষয় দেখি, যেসব বিষয় নিয়ে খুব হইচই হচ্ছে ঢাকা শহরে, সেই সব বিষয়ও আছে তার মধ্যে। আমরা কিন্তু দুটো বিষয়ই দিয়েছি, আমরা দুটো বিষয়ই দিয়েছি। আমরা সেই প্রেক্ষাপটে দিয়েছি এই দুটো বিষয়, অর্থাৎ কার ক্ষমতা বাড়বে, কার ক্ষমতা কমবে, কি হবে না হবে সেটাও দিয়েছি। কৃষি নিয়ে কি হবে, কর্মসংস্থান, বেকারদের কর্মসংস্থান নিয়ে কি হবে সেটাও দিয়েছি। স্বাস্থ্য নিয়ে কি হবে সেটাও দিয়েছি। সবগুলো ব্যবস্থাই আমরা 31 দফায় আনার চেষ্টা করেছি। কিন্তু আমরা যখন দিয়েছি, আমরা স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দিয়েছি। আর অন্য যারা দিয়েছেন তারা কোন প্রেক্ষাপটে সংস্কার প্রস্তাব নিয়ে এসেছেন, কিভাবে দিচ্ছেন, এটি বিচারের দায় আপনাদের উপর আমি ছেড়ে দিচ্ছি, ওটা আমি আর বলতে চাই না। আমরা কিভাবে দিয়েছি আমি এটি আপনাদের সামনে তুলে ধরলাম, বাকিটা আমি ছেড়ে দিলাম যারা এখন দিচ্ছেন। তো এখন দেওয়ার মধ্যে তো ভাই একটা পার্থক্য থাকতেই হবে। আমি চাপের মুখে দিয়েছি, যখন নিষ্পেষিত, আমার মহাসচিব তখন জেলে, আমার পার্টির চেয়ারপারসন তখন জেলে, আমার শত হাজারো নেতাকর্মী তখন জেলে, আমার লক্ষ লক্ষ নেতাকর্মী তখন মিথ্যা গায়েবী মামলায় আদালতের বারান্দায় ঘুরে বেড়াচ্ছে, জেলের গারদের পিছনে, দরজার পিছনে তারা অপেক্ষা করছে কখন তারা আবার বের হবে, আবার সংগ্রামে রাজপথে নেমে আসবে। সেই অবস্থার মধ্যে আমি সংস্কার প্রস্তাব দিয়েছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি একটু আগেই বলেছি, এই দলকে আজ জনগণের কাছে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বহু সংগ্রাম, বহু পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে। বহু নেতাকর্মী তার জান কোরবান করেছেন, বহু নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন। আজ সেই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। অনেকে অনেক কিছু বলতে পারেন, আজকে সারাদিন ব্যাপী আপনারা এই ব্যাপারে আলোচনা করেছেন। আমাদের কমিটমেন্ট আছে, আমাদের প্রতিজ্ঞা দৃঢ়। লিমিটেশন থাকতে পারে, একজন মানুষ একটা নিয়ত থাকতেই পারে, কিন্তু বিভিন্ন কারণে হয়তো সে 100% সফল নাও হতে পারে। কিন্তু আমাদের নিয়ত পরিষ্কার, আমরা যা বলেছি আমরা তাই করব ইনশাল্লাহ। যা যা কমিট করেছি মানুষের সামনে আমরা সেটা করব। আমরা শুরু করব, আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের পরবর্তী নেতাকর্মীরা সেটাকে চালিয়ে নিয়ে যাবে। আমরা আগেই বলেছি, সংস্কার এমন একটি বিষয় যেটি চলমান, একটি
সময়ের মধ্যে যদি কিছু একটি করে থেমে যায় তাহলে সেটা সংস্কার হতে পারে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমরা শুরু করব, যারা নেতৃবৃন্দ আছেন এখন তারা শুরু করবেন ইনশাল্লাহ, জনগণের সমর্থন নিয়ে, জনগণের রায় নিয়ে। এটিকে আমরা চালিয়ে নিয়ে যাব। আমরা শুরু করব, পরবর্তী নেতৃবৃন্দ চালিয়ে নিয়ে যাবে, তারপরে যারা আসবে চালিয়ে নিয়ে যাবে। সংস্কার চলমান প্রক্রিয়া।